আচ্ছা, আমরা প্রবলেম 1 টা কিন্তু লাস্ট ক্লাসে পড়ে আসছি। আজকে যদি এখানে পরীক্ষায় কিন্তু অনেকভাবে থাকতে পারে। সেটা বোঝানোর জন্যই আমি প্রবলেম 2 এবং প্রবলেম 3 দিয়ে তোমাদের বোঝানোর ট্রাই করছি। আ সেটা হচ্ছে আ এখানে পোর্টাল মেথডও করতে বলছে এবং এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে বলছে। মানে আগের মতোই। এবং এটা 2 স্টোরেড একটা বিল্ডিং ফ্রেম দেয়া আছে এখানে স্ট্রাকচারাল ফ্রেম দেয়া আছে। shown in the figure 2. Use wind speed 100 মাইল পার আওয়ার। মানে উইন্ডের স্পিডটা বলে দিছে। উইন্ড কিন্তু ল্যাটারাল লোড। উইন্ড কিন্তু ল্যাটারাল লোড। তাইলে বুঝতেই হবে যদি কোন মেথডের নাম উল্লেখও করে না আছে, তাহলে তোমার অপশন থাকবে ২ টা পোর্টাল মেথড আর ক্যান্টিলিভার মেথড। ভার্টিক্যাল লোড মেথডে কিন্তু এটা করতে পারবা না। উইন্ড লোড কিন্তু ল্যাটারাল লোড এবং কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বলছে লেফট টু রাইট যাচ্ছে। তাহলে এই পাশ থেকে যাচ্ছে। বুঝতে পারছো? এই পাশ থেকে আসতেছে না। মানে আমি বুঝাইতে চাচ্ছি লোডটা আসতেছে এই পাশ থেকে। বুঝতে পারছো? এইভাবে উইন্ড গুলো আসতেছে। জি স্যার। লেফট টু রাইট আসতেছে। এটাই বলে দিছে। এবং ফ্রেম গুলো একটার পিছনে একটা ১৫ ইঞ্চ পর করে ফ্রেম গুলো আছে। এটার পিছনে আরেকটা ফ্রেম আছে সেটা ১৫ ইঞ্চ পরে। আরো সরি ১৫ ইঞ্চ না ১৫ ফিট। আরো ১৫ ফিট পরে আরো একটা ফ্রেম আছে। এভাবে করে প্রত্যেকটা ফ্রেম থেকে প্রত্যেকটা ফ্রেমের স্পেসিং হচ্ছে ১৫ ফিট। তারপরে assume the all cross sectional area of the স্যার column আপনি are কি 3D constant. র কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ 3D তে। একটা ফ্রেমের পরে এর পিছনে কিন্তু আরো অনেকগুলো ফ্রেম আছে। যেমন একটা স্ট্রাকচারাল বিল্ডিং ফ্রেম, একটা জি ফুল স্যার। স্ট্রাকচার এর মধ্যে কিন্তু অনেকগুলো ফ্রেম থাকে। একটা ফ্রেম দিয়ে কিন্তু কখনো স্ট্রাকচার হয় না। এর পিছনে আরেকটা ফ্রেম থাকবে, এর পিছনে আরেকটা ফ্রেম থাকবে। এ ধরনের করে ফ্রেম থাকে অনেকগুলো। মানে অনেকগুলো ফ্রেম নিয়েই একটা স্ট্রাকচার হয়। তো একটা ফ্রেমও একটা স্ট্রাকচার কিন্তু রিয়াল লাইফ এ তো একটা ফ্রেম এভাবে হচ্ছে সাইনবোর্ড ছাড়া তার কিছু হইতে পারে না। এটা তো মানুষের থাকার জন্য হইতে পারে না। মানুষের থাকতে গেলে তো একটা রুম দরকার। রুমের জন্য হচ্ছে আ ২ টা ফ্রেম হইয়ে মিনিমাম তো ২ টা ফ্রেম লাগবে। মাঝখানে একটা স্পেস থাকবে যে জায়গায় মানুষ থাকবে। মিনিমাম ২ টা ফ্রেম লাগবে। কিন্তু স্ট্রাকচার কিন্তু সাইনবোর্ড টাইপ বা অন্য টাইপের হইলে তাহলে জেনারেলি একটা ফ্রেম হইতে পারে। তো এখানে বলছে অনেকগুলো ফ্রেম আছে যেগুলো ১৫ ফিট পর বসানো স্পেসিং। আ এবং assume all the cross sectional area of the column are constant. সবগুলো আ এরিয়া সবগুলো কনস্ট্যান্ট বলছে আরকি ক্রস সেকশনাল এরিয়া কলামের জন্য। এখানে বলছে কি দেখি, আমরা জানি ১ মাইল পার আওয়ার মানে হচ্ছে ১.609 কিলোমিটার পার আওয়ার। এই ট্রান্সফারটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? সেটা আমি বলতেছি এখনই। কারণ হচ্ছে উইন্ড স্পিড আমাদের কোয়েশ্চেনে দেয়া মাইল পার আওয়ার এবং একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে। এটা এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে উইন্ডের ভেলোসিটি থেকে কিভাবে প্রেশার বের করতে হয়। এটা কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা। 0.00256 ভি স্কয়ার। এখানে ভি টা কি? এই এম্পিরিক্যাল ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই ভি টা কি? ভি টা হচ্ছে উইন্ড স্পিড এবং সেই উইন্ড স্পিডটা কোন ইউনিটে বসাইতে হবে সেটাও বলে দিছে। কোন ইউনিটে বলছে? মাইল পার আওয়ার। মাইল পার আওয়ারে বসাইতে হবে। আমাদের কোয়েশ্চেনে কি দেয়া ছিল? মাইল পার আওয়ারে দেয়া ছিল। তাহলে এটা বসাইতে পারব। তাহলে আমি ভি এর জায়গায় 100 স্কয়ার বসাই দিলাম। মানে ভি স্কয়ার এর জায়গায় 100 স্কয়ার বসাই দিলাম। তাহলে আমার স্যার দিকে ওখানে উইন্ড স্পিড স্যার ১২০ লাগছে কেন? আ ভুল লিখা হয়েছে আসলে 100 হবে। আমি ফার্স্ট এ ১২০ দিয়ে শুরু করছিলাম আরকি অঙ্কটা। সেজন্যই। পরে অ নিচে কারেক্ট করা হইছে, উপরে কারেক্ট করা হয়নি। এটা আসলে 100 এই হবে। তাহলে তোমাদের স্লাইডটাও কারেকশন করে দিতে হবে আমার। আচ্ছা দেখো। আ তাহলে 100 মাইল পার আওয়ার, 100 মাইল পার আওয়ারটা বসাইলাম। আ সেই হিসেবে আমাদের উইন্ড প্রেশার এর ভ্যালুটা কোন ইউনিটে আসবে সেটাও বলে দিছে। পিএসএফ ইউনিটে আসবে। সেজন্য আমরা পিএসএফ ইউনিটে বসাই। এখন কথা হচ্ছে কোয়েশ্চেনে যদি তোমাদের মাইল পার আওয়ারে না দিয়ে কিলোমিটার পার আওয়ারে দিয়ে দিত। কোয়েশ্চেনে যদি কিলোমিটার পার আওয়ারে দিয়ে দিত তাইলে কি করতে হইতো? বলো দেখি।
মাইল পার আওয়ার স্যার কনভার্ট করে নিতাম। কনভার্ট করে নিতে হইতো। সেজন্যই কনভার্ট করার জন্য যাতে তোমাদের অন্য কোনো জায়গায় যাইতে না হয়, সেজন্যই আমি এই ভ্যালুটা এখানে লিখে দিচ্ছি। কনভার্ট করার জন্য। এই ভ্যালুটা কিন্তু আমাদের এই অঙ্কের জন্য লাগে নাই, কিন্তু পরীক্ষাতে যেকোনো অঙ্ক আসলে লাগতেও পারে, সেজন্য দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই আ ফর্মুলাটা বা এই কনভার্সনটা কিন্তু এই অঙ্কতে কাজে লাগে না, কিন্তু পরীক্ষাতে যেকোনো অঙ্ক কাজে লাগতে পারে। তাহলে হচ্ছে ভি এর ভ্যালুটা আমাদের মাইল পার আওয়ারে বসাইতে হবে। মাইল পার আওয়ারে বসাইলাম এবং আমাদের তখন প্রেশারটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পিএসএফ এ পাওয়া যাবে। আচ্ছা গেল। এখন আমাদের তো লাগবে আসলে লোড। জয়েন্টে লোড গুলো। জয়েন্টে লোড পাইলেই কিন্তু আমরা আগের মেথডে করে দিতে পারব। কিন্তু সমস্যা হয়ে গেছে, এখন লোড পাইতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটু চিন্তা করতে হবে। দেখো, সেটা হচ্ছে ফ্রেম গুলো জেনারেলি কিভাবে থাকে সেটা যদি আমি দেখাইতে চাই। আমি যদি একটা হোয়াইট বোর্ডে যাই একটু। এই ধরো একটা ফ্রেম, এখানে যেটা আছে সেটাই দেখাচ্ছি। এই একটা ফ্রেম, সেম ফ্রেম এদিকেও আছে। একটু বাঁকা হচ্ছে যদিও। এইগুলো হচ্ছে সাপোর্ট। সাপোর্ট। তোমরা কি হোয়াইট বোর্ড দেখতেছো নাকি স্লাইডে? জি স্যার দেখতেছি। না দেখতে কিন্তু বইলো, আমি অনেক সময় বুঝতেছি না তোমরা না বললে আর কি। এটা হচ্ছে সাপোর্ট এবং তোমরা টাইমের দিকেও খেয়াল করো। হ্যাঁ, আর কতক্ষণ আছে বা আমাদের এরপরের কাজ কখন সেই হিসেবে। আমি স্ক্রিন শেয়ার দিলে অনেক সময় টাইমটা খেয়াল করা হচ্ছে না এদিকে। এইভাবে করে প্রতিটা ফ্রেম কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিং এ আছে। বুঝতে পারছো? যেমন এটা থেকে এটার স্পেসিং কত বলছে আমাদের? আমাদের কত বলে দিছে? 15 ইঞ্চি 15 স্যার। 15 ফিট। এটা থেকে এটার স্পেসিং ও 15। এইভাবে করে ফ্রেম গুলো আছে এবং ফ্রেম গুলো কিন্তু আসলে কানেক্টেড থাকে। কানেকশনটা আমি অন্য লাইন দিয়ে দিই। এগুলো কিন্তু কানেক্টেড থাকে এভাবে। টপ পয়েন্ট এভাবে কানেক্টেড। বটম পয়েন্ট এভাবে কানেক্টেড। মিডল পয়েন্ট এভাবে কানেক্টেড। এভাবে কানেক্টেড থাকে আরকি সবগুলো। সরি। আসলে এই পয়েন্টে যাবে। এভাবে কানেক্টেড থাকে। এমনকি মাঝখানের পয়েন্টেও কানেক্টেড থাকে এভাবে। এদিকের পয়েন্টেও কানেক্টেড, মানে সবগুলো কানেক্টেড থাকবে। এগুলো ইন্টার কানেক্টেড ফ্রেম আরকি। তাহলে বলা হইছে 15 ফিট দূরে আছে। তাহলে আমাকে বলো, এই পাশে যদি লোডটা চিন্তা করি, এই পাশের লোডটা, এই জয়েন্টের মাঝখানের ফ্রেমটার তে সবচেয়ে বেশি লোড আসবে উইন্ডের কারণে। এই জয়েন্টে যদি আমি চিন্তা করি, তাহলে লোড আসবে কিন্তু এত দূরে, এত দূর এরিয়া। বুঝতে পারতেছো? মানে এই হাইট থেকে অর্ধেকের এবং ডানে বামের থেকে অর্ধেক। তাহলে এই ডিসট্যান্সটা কত হবে? এবং এই স্যার ডিসট্যান্স 7.5। 7.5 এবং 7.5 15 আসতেছে এই ডিসট্যান্সটা। নিচের এই ডিসট্যান্সটা কত হবে? এটার অর্ধেক, মানে কোনটার অর্ধেক? এই হাইটের অর্ধেক না? জি স্যার। এই এরিয়াটা বের করে, ওইটা ছিল পার ইউনিট এরিয়াতে লোড, পিএসএফ এ বের করছিলাম। আর উইন্ড লোড এই পাশ থেকে আসতেছিল বলছি আমি। তাহলে সেটা গিয়ে এই এরিয়ার উপর যদি আঘাত করে তাহলে টোটাল লোডটা আমার এই জয়েন্টে কাজ করবে। তাহলে আমাদের প্রেসার থেকে লোডে যাইতে গেলে আমাদের কি দিয়ে গুণ করতে হবে? প্রেসার থেকে লোডে, এরিয়া দিয়ে। এরিয়া দিয়ে। তাহলে আমাদের এই এরিয়াটা দিয়ে গুণ করতে হবে। এই এরিয়াটা পাবো কোত্থেকে? এই এরিয়াটা পাবো যে আমরা কত আ কত স্পেসিং পরপর আছে সেটা একটা ডাইমেনশন, মানে 15 ফিট স্পেসিং পরপর আছে সেটা একটা ডাইমেনশন। মানে এটা হবে 15।
আরেকটা ডাইমেনশন কোনটা? হাইটের অর্ধেক। এই হাইটের অর্ধেক আরকি। তাহলে একইভাবে আমাকে বলো তো এই জয়েন্টে কত হবে? নিজেরা চিন্তা করে বলে দেখি। এই জয়েন্টের জন্য সেম স্যার। ধরো আমি হাইট গুলোও দিয়ে দিই। এটা হচ্ছে ধরো ১০ ফিট, এটা হচ্ছে ১২ ফিট। তাহলে উপরেরটা হইতো ১৫ ইনটু ৫। এরিয়া হইতো উপরেরটা ১৫ ইনটু ৫। এবার নিচের জয়েন্টের ক্ষেত্রে আমাকে এরিয়াটা বলে দেখি। সেমই তো হবে। সেমই হবে সিওর? না স্যার, দ্বিগুণ হবে স্যার, দ্বিগুণ হবে স্যার। দ্বিগুণ হবে সিওর? জি স্যার। একটু চিন্তা করে দেখি আমরা। এটার এরিয়া হবে উপর থেকে অর্ধেক। উপর থেকে অর্ধেক গেল, ডানে বামে অর্ধেক গেল। উপর থেকে অর্ধেক, নিচ থেকে অর্ধেক, ডানে বামে অর্ধেক। তাহলে উপরের এই ডিসট্যান্সটা কত? ৫ ফিট। নিচের এই ডিসট্যান্সটা কত? এটা কিন্তু 6 ফিট। এটা কিন্তু ৫ ফিট না। এটা পার্থক্য আছে কিন্তু। এটা ১২ ফিট ছিল, এটা 6 ফিট। আর এটা ১৫। তাহলে ১৫ ইন্টু কত? 11 11 হবে। দ্বিগুণ হয় নাই কিন্তু। দ্বিগুণ থেকে একটু বেশি। দ্বিগুণ হলে তো ১০ হইতো এই জায়গায়। অতএব হাইট জি কিন্তু স্যার, সেম বুঝতে পেরেছি। থাকে না অনেক সময়। সেটাই আসলে করা হয়েছে ওই জায়গায়। আ সেটাই আমি দেখাই আবার। সেটাই করা হয়েছে। এই দেখো, আমি যখন F1 বের করতেছি মানে ১ম এ বের করতেছি। তাহলে ১ম এর F1 কে আমাকে লোডকে কি দিয়ে গুণ করতে হবে? কত ফিট স্পেসিং এ আছে হাইটের অর্ধেক দিয়ে। ১৫.৬ কে আ আমার ১৫ ফিট স্পেসিং এ আছে আর হাইটের অর্ধেক। এই হাইটের অর্ধেক। এই হাইটটা কত ছিল? ১০ ফিট ছিল। ১০ ১০ ফিট। ফিটের অর্ধেক মানে ৫ ফিট। তাহলে ৫ ইন্টু ১৫ দিয়ে গুণ করছি। তাহলে পাউন্ডে পাইছি, ১০০০ দিয়ে ভাগ করছি, কিপে নিয়ে গেছি। বুঝছো কিনা দেখো। জি স্যার। তাহলে এই F2 এর জন্য কি হবে বলো দেখি এখন? ২৫.৬ অগুচ্ছ, ১৫ অগুচ্ছ। এই ১২.৫ কিভাবে আসছে বলো দেখি? স্যার ৫ প্লাস ৭.৫। এদিক থেকে ৫ আর এদিক থেকে অর্ধেক মানে ১৫ এর অর্ধেক মানে ৭.৫। তাহলে ৫ প্লাস ৭.৫ হচ্ছে ১২.৫ এভাবে আসছে। আমরা চাইলে একটু লিখে রাখতে পারো। এতদূর করার পরে F1 এর ভ্যালুও পেয়ে গেলা, F2 ও পেয়ে গেলা। তারপরে একদম আগের নিয়ম। প্রবলেম 1 এ যেভাবে করো সেই মেথডে করে দেব। মানে অনেক সময় এই পোরশনটা আগে করে নিয়ে এসে তারপরে মেইন অঙ্কটা শুরু করতে হয়। তো সেজন্যই আমি এটা একটু দেখাই দিলাম। এটা কিন্তু এটা তাহলে মাঝখানের ফ্রেমের জন্য করছে তাইলে না? হ্যাঁ, হ্যাঁ, মাঝখানের ফ্রেমেই তো সবচেয়ে বেশি লোড আসবে। যদি বলে এইচ ফ্রেম তাহলে কিন্তু কম আসবে। কিন্তু এইখানে কিন্তু কোন ফ্রেমের জন্য কিচ্ছু বলে নাই। বুঝতে পারছো? এখানে কিন্তু কোন ফ্রেমের জন্য কিছু বলে নাই। যদি যেমন ধরো আমি বলতে চাচ্ছি যদি আমি এটাতে করতাম তাহলে ডান পাশ থেকে ৭.৫ আসতো। বাম পাশ থেকে কি ৭.৫ আসতো? বাম পাশে তো কোন স্ট্রাকচারই নাই এই জায়গায়। আছে? না স্যার। তাহলে আসতো না। তাহলে কিন্তু লোড অর্ধেক হয়ে যাইত। আগে ১৫ দিয়ে গুণ হচ্ছিল, এখন ৭.৫ দিয়ে গুণ হবে। মানে এখানে হবে ৭.৫ ইন্টু ৫ আর এখানে হবে ৭.৫ ইন্টু ১১। তাহলে এরিয়া যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, লোডও অর্ধেক হয়ে যাবে। এখন লোড অর্ধেক হয়ে গেলে আ লোডের ইফেক্টটা কম আসতেছে। কিন্তু আমাদের যেহেতু এইচ ফ্রেম নাকি মিডল ফ্রেম কিচ্ছু বলে নাই, তাহলে আমাদের যেটাতে লোড বেশি আসবে সেটা ধরেই করা উচিত। যদি কোন ফ্রেম না বলে তাহলে আমরা ওই স্পেসিং দিয়ে সরাসরি গুণ করে দিতে পারি। বুঝতে পারছো? ক্লিয়ার? জি, জি স্যার। এইবার আসো প্রবলেম নাম্বার 3। এটাতে দেখো তো কোন পার্থক্য দেখতেছো কিনা? আগের অঙ্কের সাথে পার্থক্য হচ্ছে আগে উইন্ড স্পিড দেয়া ছিল, এখন উইন্ড প্রেশার দেয়া আছে। তাইলে ওই ফর্মুলা ইউজ করে উইন্ড প্রেশার আর বের করারই দরকার নেই। জি স্যার। আগে আগে যে ফর্মুলা ইউজ করছিলাম সেটা থেকে উইন্ড প্রেশার বের করারই দরকার নেই। উইন্ড প্রেশার সরাসরি দিয়ে আছে। তাহলে 40 ইনটু কত হবে? ১৫ ফিট পরে ছিল। 40 ইনটু ১৫ আর উপরেরটা বের করতে গেলে এটার অর্ধেক, উপর থেকে অর্ধেক, উপর থেকে অর্ধেক তো নাই। তাহলে ৫
আর এটা করতে গেলে এদিক থেকে 5 এদিক থেকে 7.5 মানে 12.5 সেটাই করা হয়েছে। মানে ওই আগেরটাই পুরোপুরি সেম। মানে উইন্ড প্রেশারটা সরাসরিও দেয়া থাকতে পারে। সেটাই বলা হয়েছে। আর কোনো কিছু। বুঝতে পারছো? জি স্যার। আরেকটা জিনিস তোমরা এগুলো একটু ক্যালকুলেটরে কইরা দেখো। আমারও ভুল হইতে পারে। এগুলো আমি তাড়াতাড়ি রেডি করছি খুবই। তারপরে আসো ক্যান্টিলিভার মেথড। একই টাইপের মেথডেই। তো সেটাতেও পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে মিড পয়েন্টে, মিড হাইটে এবং মিড স্পানে অফ ইচ গার্ডার। আরেকটা জিনিস হচ্ছে এক্সিয়াল স্ট্রেস ইন ইচ কলাম, প্রত্যেকটা কলামের এক্সিয়াল স্ট্রেস is proportional to the horizontal distance of that column from the center of gravity of all columns of that story. এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য আমি একটা অঙ্ক করে তোমাদের বুঝাবো। তাহলে ফার্স্টে দেখো সেটা হচ্ছে আহ, একই ধরনেরই, খালি বলছে কি আহ, খালি বলছে কি যে তোমাদের পোর্টাল এবং ক্যান্টিলিভার মেথড যাই ইয়া হয় সরি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এবং শিয়ার মানে পুরাই আগের মতো, খালি এটা ক্যান্টিলিভার মেথডে করতে বলছে। ক্যান্টিলিভার মেথডে করতে বলছে এবং এটা একটা 3 স্টোরিড বিল্ডিং, a 3 storied frame structure as loaded in the shown figure. Cross sectional area of the columns are given below. যেমন এখানে এ ডি জি জে এই পুরা কলামটার মানে এ জে পর্যন্ত এরিয়া হচ্ছে এ দিয়ে এক্সপ্রেস করছে। এ বি কে কলামের এরিয়া হচ্ছে 3a আর এসিএল কলামের এরিয়া হচ্ছে 2a। আগের অঙ্কতে কিন্তু এরিয়া রিলেটেড কোনো ঝামেলা ছিল না। এরিয়া যদি ভিন্ন হইতো আমাদের এরিয়ার কোনো কাজেই ছিল না আগের মেথডে। কিন্তু ক্যান্টিলিভার মেথডে কিন্তু এরিয়ার ইফেক্ট আছে, মানে এরিয়াটা লাগবে আমাদের। সেই জিনিসটাই এখানে দেয়া হয়েছে, সেজন্যই দিয়ে দেয়া হইলো। এরিয়া গুলো ভেরি করছে এখানে এবং ডিসটেন্স এবং হাইট সবকিছু দেয়া আছে, লোডের ভ্যালুও দেয়া আছে। তাহলে এই লোড গুলোও কিন্তু ইনডাইরেক্ট ভাবে আগের মতো দিতে পারে। যেমন আমি পোর্টাল মেথডে বলছিলাম উইন্ড প্রেসারের মাধ্যমে বা উইন্ড স্পিডের মাধ্যমে, সেই জিনিসটাই কিন্তু তোমাদের এখানে 5 এবং 6 এ দেখানো আছে। প্রবলেম নাম্বার 5 এবং প্রবলেম নাম্বার 6 এ দেখানো আছে। মানে একই আরকি। পয়েন্ট লোডটা সরাসরি গিভেন না থেকে ওইভাবেও বের করে নেওয়া হতে পারে। তাহলে লোড গুলো দেয়া আছে। এখন কাজ হচ্ছে দেখো প্রতিটা জয়েন্টে কিন্তু ইন্টারনাল হিঞ্জ, প্রতিটা জয়েন্টে না, প্রতিটা স্পানের মাঝখানে মানে বিমের মাঝখানে এবং প্রতিটা কলামের মাঝখানে ইন্টারনাল হিঞ্জ। এটা ছিল ফার্স্ট এবং সেকেন্ড অ্যাজাম্পশন। থার্ড অ্যাজাম্পশনটা বলি আমি। থার্ড অ্যাজাম্পশনটা কিভাবে বলতে হবে আমি বলি। সেটা হচ্ছে প্রত্যেকটা কলামের সেন্ট্রয়েড বের করতে হবে। যেমন কলামটা আছে এখানে, এটা একটা কলাম, এটা একটা কলাম, ফুল কলামটা মানে একদম এ থেকে জে পর্যন্ত, এটা বি থেকে কে পর্যন্ত, এটা সি থেকে এল পর্যন্ত। এই প্রত্যেকটা কলামের যে এরিয়া আছে সেই এরিয়ার বেসিসে কলামের একটা সেন্ট্রয়েডাল পজিশন বের করা যাবে না? কলামের একটা সিজি বের করা যাবে না? জি স্যার, করা যাবে। সেই সিজি থেকে যেমন ধরো কলামের সিজিটা আসলো আমাদের এই লাইনের উপর, সিজিটা এখানে ধরো আর সিজিটার লাইন। তাহলে যদি এখানে হয় তাহলে এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির লাইন, লাইন অফ সেন্টার অফ গ্র্যাভিটি। এটাকে বলা হয় লাইন অফ সিজি। সেন্টার অফ গ্র্যাভিটিকে আমি সংক্ষেপে যদি সিজি বলি, এটা হচ্ছে লাইন অফ সিজি। এখন লাইন অফ সিজি থেকে কলামগুলো হরাইজন্টালি যত ডিসটেন্স দূরে থাকবে এক্সিয়াল স্ট্রেসের ভ্যালুও তত বেশি হবে। মানে হরাইজন্টাল ডিসটেন্সের সাথে সমানুপাতিক। যেমন এটা কাছাকাছি, এটাতে স্ট্রেসের ভ্যালু কম হবে। কোন ধরনের স্ট্রেস? কোন ধরনের স্ট্রেস? এক্সিয়াল স্ট্রেস। এক্সিয়াল স্ট্রেস বা নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেস বলাটাই পাঠ্যপুস্তকগতভাবে অ্যাকুরেট হবে। তাহলে এটার ডিসটেন্স বেশি হইলে এটার মানে ডিসটেন্সের সাথে সমানুপাতিক। তাহলে এই তিনটা ডিসটেন্স আমাদের লাগবে। মানে আমাদের সিজির পজিশন বের করতে পারলেই কিন্তু এই তিনটা ডিসটেন্স আমরা ইজিলি জেনে যাব। তাহলে এখন কাজ হচ্ছে
এই সেই জিনিসটাই থার্ড অ্যাজাম্পশনে বলছে দেখো এই ইন্টেন্সিটি অফ এক্সিয়াল স্ট্রেস মানে এক্সিয়াল স্ট্রেসের ভ্যালুর ভেরিয়েশনটা বা ইন্টেন্সিটি বা ভ্যালুর ইন্টেন্সিটিটা ভ্যালুর তীব্রতাটা প্রত্যেকটা কলামের জন্য ইজ প্রপোর্শনাল টু দ্য হরাইজন্টাল ডিসটেন্স অফ দ্য কলাম ফ্রম দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কলামের হরাইজন্টাল ডিসটেন্স যত সেটার সাথে প্রপোর্শনাল হচ্ছে এক্সিয়াল স্ট্রেসের ইন্টেন্সিটিটা বা ভ্যালুটা, এটাই বলছে। সেটাই আসলে করতেছি। ফার্স্টে আমাদের কোয়েশ্চেনে গিভেন ছিল কি কি সেটা দেখি। কোয়েশ্চেনে গিভেন ছিল যে কলামের এরিয়া হচ্ছে এ, আর বি কে কলামের এরিয়া হচ্ছে 3a, আর সিএল কলামের এরিয়া হচ্ছে 2a। এই তিনটা ভ্যালু কোয়েশ্চেনে গিভেন ছিল। এই দেখো এখান থেকেই গিভেন ভ্যালু থেকে এটা লেখা হয়েছে। এখন আমরা যদি সিজি বের করি, সিজি বের করার ফর্মুলা তো a1 * x1 + a2 * x2 + a3 * x3 ডিভাইডেড বাই a1 + a2 + a3। যেহেতু আমাদের এখানে 3টা কলাম, আসলে তো 3টা কলাম না, এখানে আসলে 9টা কলাম টোটাল যদি সাবডিভিশন ভাবে ভাগ করি, কিন্তু আমি একদম ক্রস হিসেবে চিন্তা করলে টোটাল 3টা কলাম। যেমন a থেকে j পর্যন্ত একটা কলাম, b থেকে k পর্যন্ত একটা কলাম, c থেকে l পর্যন্ত আরেকটা কলাম। তাহলে এই 3টা কলামের আমি সিজি বের করতে চাচ্ছি। তাহলে a1 * x1 + a2 * x2 + a3 * x3 পর্যন্ত 3 পর্যন্ত যাইতে হবে ডিভাইডেড বাই a1 + a2 + a3। এখন তুমি কোন পজিশন থেকে করবা? তুমি চাইলে এই যে পজিশন থেকে বের করতে পারো অথবা জি পজিশন থেকে বের করতে পারো, মানে লেফট কলামের যে কোনো এক পজিশন থেকে বের করতে পারো অথবা রাইট কলামের যে কোনো এক পজিশন থেকে বের করতে পারো। তুমি যে কোনো পাশ থেকে বের করলেই আনসারটা একই পজিশনে পাবে। যেমন এখানে আমি যে পয়েন্টের সাপেক্ষে করে দেখাইছি, তাহলে যে পয়েন্ট হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। আমাদের যে পয়েন্ট থেকে x1 x2 x3 বের করতে হবে। তাহলে যে পয়েন্ট থেকে ফার্স্ট কলামের ডিসটেন্স কত? ফার্স্ট কলামের 0। 0। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 0। এই x1 এর ভ্যালু হচ্ছে 0। a1 * x1, a1 a2 a3 এর ভ্যালু পরে আসতেছি আমি। x1 হচ্ছে 0, x2 কত? সেকেন্ড কলামের ডিসটেন্স কত? 10 ফিট। 10 ফিট। 10 ফিট। থার্ড কলামের ডিসটেন্স কত? 40 ফিট। 40 ফিট। 40 ফিট। এবার হচ্ছে এরিয়া গুলোতে আসি। ফার্স্ট কলামের এরিয়া কত? এজ এ কলামের স্যার এ লিখা হইলো। আর বি কে কলামের সেকেন্ড কলামের সি সি এ লিখা হইলো। আর সিএল কলামের মানে থার্ড কলামের লিখা হইলো। ডিভাইডেড বাই a1 + a2 + a3 ছিল না? তাহলে a1 হচ্ছে a মানে প্রথমটা, a2 হচ্ছে 3a আর a3 হচ্ছে 2। এই তিনটাই যোগ করা হলো। সেখান থেকে x বারের ভ্যালু পাইলাম 18.33 লেফট সাইড থেকে মানে যে পয়েন্ট থেকে। তাহলে 18.33 মানে 10 ফিট থেকে ওর ডানে। তাহলে এই ভ্যালুটা কত? এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এই ভ্যালুটা যদি পুরাটা 18.33 হয় সেন্ট্রয়েডের পজিশনটা, এত দূর তো 10 দেয়া আছে, তাহলে বাকিটা কত হবে? 8.33। 8.33 হবে। তাহলে এই বাকি অংশটা কত হবে? কিভাবে পাবো? 30 থেকে 30 minus 8.33 করলেই চলে আসতেছে 21.67। এখন ধরো আমি এইভাবে না করে যে পয়েন্ট থেকে না ধরে এল পয়েন্ট থেকে ধরলাম, তাহলে আমার আনসার কত আসতো? স্যার 21.667। 21.667 আসতো। তোমরা নিজেরা করে দেখতে পারো। আমি এখানে যে প্রসিডিউরসে করছি ঠিক একই প্রসিডিউরসে করলে তোমরা 21.667 পাবো। মানে আমি বুঝাইতে চাচ্ছি আমি যে পয়েন্ট থেকে করছি বলে তোমাদেরকে অলওয়েজ যে পয়েন্ট থেকে করতে হবে তা কিন্তু না। আচ্ছা গেল। তাহলে সেই কে হিসেবে থেকে তো করতে পারি নাকি স্যার? কে থেকেও করতে পারো। কে থেকে করতে গেলে একটু ঝামেলা হবে, প্লাস মাইনাসের ঝামেলা হবে, কারণ একটা বাম পাশে পড়বে একটা ডান পাশে পড়বে। তাহলে ডান পাশকে পজিটিভ ধরলে বাম পাশকে নেগেটিভ ধরতে হবে। আর তুমি যে পয়েন্ট জি ধরলে দুইটাই ডানে, যে কোনো একটা সাইন ধরে নিতে পারো সেটার জন্য। আর এই পাশ থেকে ধরলে দুইটাই বামে, যে কোনো একটা সাইন ধরে নিতে পারো। সুবিধা হচ্ছে এটা। কে থেকে ধরলে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আসবে। এটাই, এটা নিয়ে তবে আনসার সেম আসবে তুমি যদি অ্যাকুরেটলি করো।
8.33 আসবে। আচ্ছা যাক, তাহলে এই পজিশনটা পাইলাম। তাহলে এই পজিশনের সাপেক্ষে সমানুপাতিক বলছে। তাহলে এখানে কোনো কলাম নাই। যদি এখানে কোনো কলাম থাকতো, তাহলে এক্সিয়াল স্ট্রেস এর ভ্যালু কত হইতো? যদি এই জায়গায় কোনো কলাম থাকতো। সিজি থেকে ডিসট্যান্স এর সাথে সমানুপাতিক। ডিসট্যান্স যদি 0 হয় তাহলে স্ট্রেস কত হইতো? 0 0 হইতো। আর ডিসট্যান্স যত বেশি হবে তত বেশি হবে। সেই জিনিসটাই একটা ডায়াগ্রাম এঁকে দেখানো হয়েছে। এখানে দেখো। এখানে 0 স্ট্রেস, যত ডিসট্যান্স বাড়তেছে তত স্ট্রেসের ভ্যালু এই পাশে বাড়তেছে। দেখো এখানে ডিসট্যান্স কম, মানে এটা একটা লিনিয়ার ফরমেশনে হইছে। y = mx টাইপ। সমানুপাতিক মানে তো y = mx। মানে এই স্ট্রেসের ভ্যালুটা হবে, সরি, স্ট্রেসের ভ্যালুটা সমানুপাতিক হচ্ছে স্ট্রেসটা হচ্ছে দেখো। স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে সমানুপাতিক অফ হরাইজন্টাল ডিসট্যান্স, যদি আমি x বলি, x এর সাথে সমানুপাতিক। তো যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে আমার y = mx টাইপের আসবে না? মানে একটা স্ট্রেট লাইনের সমীকরণ না মূলবিন্দুগামী, সেটাই আঁকা হয়েছে। একটা স্ট্রেট লাইন আঁকা হয়েছে এবং স্ট্রেট লাইনের ভেরিয়েশনে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, যদি সিগমা 1 এবং সিগমা 2 এর ভ্যালু টেনসাইল স্ট্রেস হয়, তাহলে সিগমা 3 এর ভ্যালু কি হবে? compression কম্প্রেসিভ স্ট্রেস হবে অবশ্যই। আর যদি সিগমা 1 এবং সিগমা 2 এর ভ্যালু কম্প্রেসিভ স্ট্রেস হয়, তাহলে সিগমা 3 কি হবে? tensile টেনসাইল স্ট্রেস হবে। এই জিনিসটাও একটু মাথায় রাখবা। যদি মানে সিজির বাম পাশের গুলো টেনশন হয়, ডান পাশেরটা কম্প্রেশন হবে। আর সিজির বাম পাশেরটা যদি কম্প্রেশন হয়, ডান পাশেরটা টেনশন হবে। এটার নাম ক্যান্টিলিভারই দিল কেন? এটা হচ্ছে ক্যান্টিলিভার কেন হইছে ওইটা আমি সঠিকভাবে জানি না। হয়তোবা ক্যান্টিলিভার যিনি উদ্ভাবন করছে উনি আসলে ক্যান্টিলিভার দেয়ার, আমার যেটা মনে হয়, এটা আমার ধারণা, আমি এখনো সিওর না। সেটা হচ্ছে এদিকে সাপোর্ট দিয়ে আটকানো সবগুলো। এই উপরেরটা পুরাটা ওপেন না? জি স্যার। তাহলে এই টাইপের স্ট্রাকচার না এটা? এই টাইপের স্ট্রাকচার না? এই টাইপের স্ট্রাকচার তো? নিচে জি ফিক্স স্যার। সাপোর্ট, উপরের দিকে ওপেন। তাহলে এরকম হইলে সেটাকে তো ক্যান্টিলিভার বিম বলি আমরা। বা যদি কলাম হয় তাহলে ক্যান্টিলিভার কলাম আর কি। এখান থেকে এই ক্যান্টিলিভার শব্দটা আসছে বলে আমার ধারণা। তবে আমি এখনো সিওর না। তোমরা যদি কোনখান থেকে জানতে পারো আমাকে জানাইও। এটা আমার ধারণা। এটা কিন্তু আমি কোন জায়গায় পাই নাই এখন। আচ্ছা যাক। উম তারপরে হচ্ছে আ থার্ড অ্যাসাম্পশন এ কি করতে হবে? এই যে সমানুপাতিক, সেটা হবে এখানে সিমিলার ট্রায়াঙ্গেল না এগুলো? এগুলো তো সবগুলোই অ্যাঙ্গেলটা সদৃশ কোণী। এটা 90 ডিগ্রি। স্যার হ্যাঁ, রাইট সাইডের আপওয়ার্ড আর লেফট সাইডের ডাউনওয়ার্ড এটা কিভাবে বুঝলেন? একটা টেনশন হলে একটা লুড কম্প্রেশন হবে না? সেটাই দেখি করা স্যার, হচ্ছে। জি লোড স্যার। যেদিকে আসতেছে এটা ধরলাম টেনশন। না তুমি এটা কম্প্রেশনে ধরতে পারো এটা। মানে তুমি এটাকেও মানে সোজা কথা, এটা কম্প্রেশন হইলে এটা টেনশন হবে। কি হবে আমি এখনো জানি না। তবে আমার ধারণা অনুযায়ী আ এই ২ টাতে টেনশন হবে, এটাতে কম্প্রেশন। এটা আমার ধারণা। লজিক্যালি চিন্তা করো। এই পুরা জি ইয়াটা স্যার, বাঁকবে। টেনশনই পুরা আসে ইয়াটা বাঁকবে কিভাবে? এভাবে বেঁকে যাবে না? এভাবে বাঁকবে না জিনিসটা? পুরা ফ্রেমটা তো এভাবে করে বাঁকবে। জি স্যার। যদি এভাবে করে বাঁকে তাহলে এই ফ্রেমে টেনশন হবে, এই ফ্রেমে কম্প্রেশন হবে। এটাই স্বাভাবিক। কারণ এভাবে বাঁকলে উম এই পাশে কম্প্রেশন সাইড, এই পাশে টেনশন সাইড না? বিমের ক্ষেত্রেই চিন্তা করে দেখো। ঠিক একই ধরনের। সেজন্যই বলতেছি। সোজা কথা, একদিকে টেনশন হবে, একদিকে কম্প্রেশন হবে। কোন দিকে কি হবে আমি জানি না এখন। ধরো, তুমি টেনশন কম্প্রেশন যেকোনো একটা এজিএম করতে পারো। তবে এই জায়গায় 0 যদি তুমি স্ট্রেট লাইন আঁকো, তুমি চাইলে কিন্তু এভাবেও আঁকতে পারো স্ট্রেট লাইন। তখন এটা নিচের দিকে হবে, এই দুটো উপরের দিকে হবে। তাও কিন্তু হবে। ভুল হবে না। সোজা কথা তোমার মাথায় রাখতে হবে, লাস্টে গিয়ে আনসার মিলানোর সময় এদিকের পার্ট যদি টেনশন আসে, এদিকের পার্ট অবশ্যই কম্প্রেশন আসবে। আর এদিকের পার্ট যদি কম্প্রেশন আসে তাহলে এদিকের পার্ট অবশ্যই টেনশন আসবে। মানে ভাইস ভার্সা হবে কলামের মধ্যে। অবশ্যই। আচ্ছা, তো থার্ড অ্যাসাম্পশন হচ্ছে যেহেতু সদৃশ কোণী ত্রিভুজ এটা,
তাহলে এই ডিসটেন্সটা কত? এখান থেকে এত দূর আর এখান থেকে এত দূর 8.33 আর এখান থেকে এত দূর। তো এই ডিসটেন্স গুলো জানি। তাহলে আমরা যদি এই tan থিটা করি, tan থিটা ইজ ইকুয়াল টু কত? এটাকে যদি আলফা বা থিটা ধরি, tan আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? এখানে সিগমা সিগমা 3। ভূমি কত? 21.67। এই দেখো সিগমা 3 ডিভাইডেড বাই 21.67, সেটার ভ্যালু হচ্ছে আলফার সমান, মানে ওই অ্যাঙ্গেলের সমান। একইভাবে এটাও কি আলফা না, বিপ্রতীপ কোণ? তাহলে এই সিগমা 2 এর ক্ষেত্রে কি হয়? সিগমা 2 ডিভাইডেড বাই কত? লম্ব বাই ভূমি। ভূমি কত? জি স্যার ভূমি 8.3 8.33। 8.33 আর সিগমা 1 এর ক্ষেত্রে ভূমি কত? 18.33। 18.3 এটাই রেশিও করা হয়েছে। এটাই হচ্ছে আসলে থার্ড অ্যাসাম্পশনটা ছিল তোমার। এটাই আসলে থার্ড অ্যাসাম্পশন এর রিপ্রেজেন্ট করা হয়েছে এভাবে। তাহলে হচ্ছে আমি সবগুলোকে একটা সিগমাতে নিয়ে যাব। তাহলে সিগমা 1 ইজ ইকুয়াল টু সিগমা 3 তে নিয়ে গেলে সিগমা 1 ইজ ইকুয়াল টু এই ২ টা ইকুয়াল লিখা যায়। এই ২ টা ইকুয়াল লিখলে সিগমা 1 ইজ ইকুয়াল টু কত আসে? 18.33 ডিভাইডেড বাই 21.667 ইনটু সিগমা 3 না? জি বুঝতে স্যার পারছো? এই ২ টা লিখে সিগমা 1 কে সিগমা 3 এর মাধ্যমে এক্সপ্রেস করলাম। মানে এই ২ টা যদি ইকুয়েশনে লিখো তাহলে আসবে সিগমা 1 ইজ ইকুয়াল টু 18.33 ডিভাইডেড বাই 21.667 ইনটু সিগমা 3। এটা করলে, এটা যদি তুমি ক্যালকুলেটরে করো তাহলে এই ভ্যালুটাই আসবে 0.846। তোমরা করে দেখো, না মিললে আমাকে বইলো আর কি। মানে আমারও জি স্যার করাতে মিস স্যার আমারও করাতে ভুল থাকতে পারে। একইভাবে সিগমা 2 আর সিগমা 3 এরটা করলে এটা আসবে। মানে এই ২ টা ভ্যালু যদি সেম ধরো, তারপরে 18 এর জায়গায় এখানে 8.33 হয়ে যাবে। তখন এটা সিগমা 2। তখন তোমরা 0.385 পাবা। মানে সিগমা 1 এবং সিগমা 2 কে আমি সিগমা 3 এর মাধ্যমে প্রকাশ করলাম। একইভাবে আমি ধরতেছি কিন্তু এটা সিগমা, এখানে সিগমা 1, এখানে সিগমা 2, এখানে সিগমা 3, আবার এখানে সিগমা 4, এখানে সিগমা 5, এখানে সিগমা 6, তারপরে এখানে সিগমা 7, এখানে সিগমা 8, এখানে সিগমা 9। প্রত্যেকটা কলামে কিন্তু ফোর্স এবং স্ট্রেস এর ভ্যালুটা ডিফারেন্ট হবে। কিন্তু রেশিওটা সেম বলা হয়েছে এখানে। মানে এই ধরনের রেশিও হবে। 1 2 3 এর ক্ষেত্রে যে রেশিওটা ফলো করছে, 4 5 6 এর ক্ষেত্রেও মানে সেম রেশিওটাই ফলো করবে। তারপরে 7 8 9 এর ক্ষেত্রেও সেম রেশিওটা ফলো করবে। মানে আমি বুঝাইতে চাচ্ছি, আমি যদি তোমাদের একটু ইলাবোরেটলি লিখি, তাহলে এটা হচ্ছে ১ নাম্বার কলাম, এটা ২ নাম্বার কলাম, এটা ৩ নাম্বার কলাম। আমি যদি সাবডিভিশন করি, এটা ৪ নাম্বার কলাম, এটা ৫ নাম্বার কলাম, এটা ৬ নাম্বার কলাম, আর এটা ৭ নাম্বার কলাম, এটা ৮ নাম্বার কলাম, এটা ৯ নাম্বার কলাম। তাহলে আমি বলতে চাচ্ছি আমি ১ ২ ৩ কলামের মধ্যে যে রেশিওটা করছি সেটা কিন্তু ৪ ৫ ৬ এর মধ্যেও সেম রিলেশন, ৭ ৮ ৯ এর জন্যও সেম রিলেশন। তাহলে সিগমা 1 ইজ ইকুয়াল টু যদি এত ইনটু সিগমা 3 হয়, তাহলে সিগমা 4 ইনটু সিগমা 4 ইজ ইকুয়াল টু এত ইনটু সিগমা 6 হবে না? একই ধরনের। জি স্যার সেই জিনিসগুলো লিখা হয়েছে। সিগমা 1 এর জায়গায় সিগমা 4, সিগমা 3 এর জায়গায় সিগমা 6, আর সিগমা 2 এর জায়গায় সিগমা 5, আর সিগমা 3 এর জায়গায় সিগমা 6। মানে সোজা কথা তোমরা যদি ইজিলি বলতে চাও, সবগুলো সাবস্ক্রিপ্টের সাথে ৩ যোগ করা হয়েছে। এই ৩ যোগ করলে 1 এর সাথে ৩ যোগ করলে এটা হয়ে যাচ্ছে ৪, এই ৩ এর সাথে ৩ যোগ করলে হয়ে যাচ্ছে ৬, এই 2 এর সাথে ৩ যোগ করলে হয়ে যাচ্ছে ৫, তারপরে এটার সঙ্গে ৩ যোগ করলে হয়ে যাচ্ছে ৬। তাহলে এই ফ্লোরে গেলাম। এবার যদি এই ফ্লোরে যাই তাহলে কত যোগ করতে হবে? ৬ যোগ করতে হবে, বা হয় আগেরটার সাথে ৩ যোগ করতে হবে। এই ৪ এর সঙ্গে ৩ যোগ করলে ৭, ৬ এর সঙ্গে ৩ যোগ করলে ৯, এই ৫ এর সঙ্গে ৩ যোগ করলে ৮, ৯ এর সাথে ৩ যোগ করলে, সরি ৯ এর সাথে না, ৬ এর সাথে ৩ যোগ করলে ৯। এ ধরনের আরকি। মানে প্রত্যেকটা কলামের ক্ষেত্রেই আমরা সবগুলো কলামকে এই কলামটাতে নিয়ে আসতেছি। ৩ ৬ ৯ এ নিয়ে আসতেছি। ৭ কেও ৯ এ নিয়ে আসছি, ৮ কেও 9 এ নিয়ে আসছি, ৪ কেও ৬ এ নিয়ে আসছি, ৫ কেও ৬ এ নিয়ে আসছি, ১ কে ৩ এ নিয়ে আসছি, ২ কেও ৩ এ নিয়ে আসছি। বুঝতে পারছো? এটা আনসারটা বুঝছো কিনা দেখো।
জি স্যার, বুঝতে পারছি। একই ধরনের আর কি। যদি কোনো জায়গায় ভুল পাও আমাকে জানাই, আমি বারবার করে বলতেছি। আচ্ছা দেখো, তাহলে এই কলামে এটা ১ নাম্বার কলাম নাকি ২ নাম্বার কলাম নাকি ৩ নাম্বার কলাম? এই কলামটা? ১ নাম্বার কলাম। আর এই কলামটা? স্যার সবগুলোর আমরা একই লাইনের সবগুলোর এক নাম্বার কলামে ধরছি না? না, আমি কিন্তু বলছিলাম এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার। এরিয়ার দিক থেকে সেম, স্ট্রেস এর দিক থেকে বা ফোর্স এর দিক থেকে কিন্তু আলাদা তাহলে হবে। সেটা ৪ নাম্বার কলাম স্যার। এটা ৪ নাম্বার হবে, সেটাই বলতে চাচ্ছি। এটা ৪ নাম্বার আর এটা ৭ নাম্বার। তারপরে এটা হচ্ছে ২ নাম্বার, এটা হচ্ছে কত নাম্বার? ৫ নাম্বার আর এটা ৮ নাম্বার। আর এটা হচ্ছে ৩ নাম্বার আর এটা ৬ নাম্বার, এটা ৯ নাম্বার। ওই ৩ যোগ হবে। কেন ৩ যোগ হচ্ছে বলো দেখি এবার? তোমাদের পরীক্ষায় যে অলওয়েজ ৩ যোগ হবে নাও হইতে পারে। কেন ৩ যোগ হচ্ছে? স্যার কলামের লাইনই তো স্যার ৩ টা। কলামের লাইন ৩ টা সেজন্য। মানে ৩ টা কলাম মূলত মেইন গ্রস কলাম ৩ টা। এরিয়ার দিক থেকে সেজন্যই আসলে ৩ টা করা হচ্ছে। এখন এক্সিয়াল স্ট্রেস আমি ধরছি কি এই জায়গায় সিগমা 1। তাহলে আমার স্ট্রেস থেকে ফোর্স বের করতে গেলে কি করতে হবে? স্ট্রেস থেকে ফোর্স কিভাবে পাই আমরা? এরিয়া গুণ করতে হবে স্যার। এরিয়া দিয়ে গুণ করতে হবে। এই GJ এর এরিয়া কত? GJ শুধু ইয়া দ্বারা প্রকাশ করছেন। দিয়ে প্রকাশ করা হয়েছে আরকি। মানে সিঙ্গেল এ। তাহলে দেখো এই এটার সাথে এরিয়া গুণ হবে এবং এরিয়াটা হচ্ছে সিঙ্গেল এ। এই এটা এক আর এই আছে। কিন্তু এই সিগমা 1 এর ভ্যালু সিগমা 3 এর মাধ্যমে বের করছিলাম না? এই সিগমা 1 এর ভ্যালু সিগমা 3 এর মাধ্যমে সেটাই এখানে বসায় দেয়া হচ্ছে। 0.846 সিগমা 3 সিগমা 1 এর ভ্যালু আর এটা এক আর এই আছে। কোনো চেঞ্জ। এবার আসো F2 হবে সিগমা 2 ইনটু আ এটার এরিয়া। এটার এরিয়া কত ছিল? আমরা একটু দেখে আসি। মাঝখানের এরিয়াটা ছিল ঠিক আছে 3 স্যার। এ। 3 এ। তাহলে এই 3 এ দিয়ে গুণ করলাম। এবং সিগমা 2 এর ভ্যালুটা আমি সিগমা 3 এর মাধ্যমে বসাইলাম। সিগমা 3 এর মাধ্যমে কত? 0.385 তাহলে 0.385 সিগমা 3 ইনটু কত? 3a এই ২ টা গুণ করলেই তুমি এই ভ্যালুটা পাবে। বুঝতে পারছো? জি সিগমা স্যার। 2 এর ভ্যালুটা বসাই দিয়ে গুণ করে দিছি আর কোনো কিছুই না। তাহলে সিগমা 3 ইনটু 2a সিগমা 3 এর ভ্যালু তো সিগমা 3a কারণ এটা চেঞ্জ করার দরকার নেই। আমাদের সবগুলো সিগমা 3 তে নিয়ে যাচ্ছি। তো এটার এরিয়া ছিল 2 a এবং সিগমা 3a তাহলে 2 ইনটু সিগমা 3 2 টা আগে নিয়ে আসছি আর কোনো কিছু না। তাহলে দেখো সবগুলোকেই আমি সিগমা 3 তে কনভার্ট করে ফেলছি। F1 ও সিগমা 3 এর মাধ্যমে, F2 ও সিগমা 3 এর মাধ্যমে, F3 ও সিগমা 3 এর মাধ্যমে। এখন যদি আমি M পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, M পয়েন্ট বলো সরি এটা তো M স্যার আমাদের সময় শেষ স্যার। ৪০ বাজে। বুঝে গেছে? জি স্যার। ওকে ঠিক আছে আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব এবং নেক্সট ক্লাসে আমাদের ক্রাইটেরিয়া হবে আমাদের ক্যান্টিলিভারটা পুরোপুরি শেষ করে এর পরের ক্লাস থেকে আমরা আর্থকুয়েক লোডটা শুরু করব। নেক্সট ক্লাসে কিন্তু একটু সবাই কষ্ট করে ডিউ টাইমে জয়েন কইরো আরকি। আমরা জি স্যার। তাড়াতাড়ি শুরু করব। ওকে থ্যাংক ইউ। সার্টকে খুলেই তো আমাদের শেষ সিলেবাস, তাই না? আ এটার পরে যদি আর্থকুয়েক শেষ হয় তাহলে সিলেবাস শেষ। মানে আমার পার্ট শেষ। জি স্যার। জি স্যার। ওকে, ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম।